ভারতবর্ষে এনডিএ ফিরছে একটা বড় ধরনের পার্সেন্টেজ নিয়ে, সেটা 2019-এর একদম ধারে কাছেই রেখে নিয়ে, অর্থাৎ দেয়ার ইজ নো চেঞ্জ। আর বাংলায় কিন্তু নতুন হিসাবে উদীয়মান হচ্ছে কিন্তু বিজেপি। আমরা যে ভোট সার্ভে করতে গিয়েছিলাম তাতেই মানুষের মনস্তত্ত্বে কিন্তু আমরা সাংঘাতিক পরিমাণে সাইক্লোনিক ভাবে তৃণমূল বিরোধী একটা স্রোত দেখতে পেয়েছিলাম। তাহলে ওই এন্টার ক্যাবিনেটটা মমতা ব্যানার্জি জেল থেকে বসে না চালায় সেটাও হতে পারে, কিন্তু দলটা চালাতে পারবে না মমতা ব্যানার্জি। মহানগরে সজলদা অনেক বসে গিয়ে, যদিও খুব সন্ত্রাস হয়েছে ওখানটা, কিন্তু তারপরে বলছি ওই ডাইনামিক ফিগারটাই জিতবে। ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। স্যার, যে প্রশ্নটা দিয়ে প্রথমেই শুরু করব, অবশেষে সমাপ্ত হলো প্রায় বলা চলে 1.5 মাসের যে ভোট যুদ্ধ। তারপরে আমরা দেখলাম সপ্তম দফার ভোট শেষ হতেই সামনে আসছে একের পর এক বুথ ফেরত সমীক্ষা। আর সেই সব সমীক্ষা অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এ রাজ্যে সব থেকে বড় দল হতে চলেছে বিজেপি, এবং কেন্দ্রেও বিজেপি আসতে চলেছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। কি বলবেন? দেখুন, এটা তো একটা এস্টিমেট, একটা এক্সিট পোল, বুথ ফেরত সমীক্ষা, যেটায় অনেকগুলো বিজ্ঞানসম্মত পার্ট থাকে, র্যান্ডম স্যাম্পলিং হওয়া, স্যাম্পল সাইজ, কত লোকের সাথে ইন্ট্রোডাকশনটা করা হয়েছে। আমি বলছি যে সার্বিক চিত্র আমরা 12-13টা সর্বভারতীয় যে বিভিন্ন ধরনের সার্ভে চ্যানেল, রেজিস্টার্ড সার্ভে চ্যানেল, এমনি তো ধরুন বিভিন্ন সংবাদ মাধ্যম নিজস্ব কিছু করেছে, পোলস্টার কিছু করেছে, আলটিমেটলি সবাই কিন্তু একটা জায়গা দেখিয়েছে, অন্তত এ রাজ্যে বৃহৎ দল হিসেবে 1-2টো বাদ দিলে বিজেপি। এবার আমি বলছি যে দেখুন, ভূত ফেরত সমীক্ষা তো মানুষের কতগুলো কথা, যে কথাগুলো অনেকগুলো অ্যাসপেক্টে দাঁড়িয়ে থাকে, যেমন ধরুন জাতি, আর্থসামাজিক পরিস্থিতিটা কি, আদৌ কি এই ধরনের ভয়ানক সন্ত্রাস বাংলায়, যেখানে আপনি জানেন 19 তারিখ অবধি সেন্ট্রাল ফোর্সকে থাকতে দেওয়া হচ্ছে, এন্টায়ার এলাকাগুলো জ্বলছে, কালকে ভোট পরবর্তী গতকালে সারাদিনের সন্ত্রাসের চিত্র আপনারা দেখিয়েছেন, তারপরেও মানুষ কতটা ফেয়ার ফ্রিভাবে বলতে পেরেছে সেটা একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়, আমি বলছি যে বিজেপি সেকেন্ড না ফার্স্ট সেটা তো খুব সাধারণ নাগরিক হিসেবে আমি বলতেই পারি, তৃণমূল গ্রস লেভেলে যে একটা অ্যান্টি ইনকামবেন্সি সেকেন্ড। আপনি খেয়াল করুন, এই এন্টার ভোট চলাকালীন হয়তো ভারতবর্ষের ইতিহাসে প্রথম ভোট যেখানে এতগুলো হাইকোর্টের অর্ডার যেটা সরকারের এগেনস্টে গেছে, এবং প্রত্যেকটাই সরকারের গ্রস চুরিটা ধরা পড়েছে, এবং একদম দুর্নীতি প্রকাশ্যে এসছে। ফলে এইগুলো যদি রিফ্লেক্ট সত্যিকারেই হয়, তাহলে এই রেজাল্টই হওয়ার কথা ছিল, বা এর চেয়ে বেটার কিছু হবে না আমি বলতে পারি না। কারণ আমি আবারও বলছি, এক্সিট পোল ইজ আ এস্টিমেট। এটা কিন্তু কিছু লোকের সাথে কথা বলে, এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, আপনি স্যাম্পলটা র্যান্ডম কিনা, আপনি কত স্যাম্পল সাইজ নিয়েছেন, কত লোকের সাথে আপনি কথা বলেছেন, তারা কি, সেখানে কি মহিলারা ছিল কিনা, ঠিক আছে, এইগুলো অনেকগুলো ফ্যাক্টর। তারপরে আমি বলছি যে এটা একটা এস্টিমেট ধরে নিয়েই আপাতত সর্বভারতীয় স্তরে যতগুলো দেখাচ্ছে, তাতে যদি আমরা একটা গড় হিসাব করি, গড়ে কিন্তু দেখাই যাচ্ছে ভারতবর্ষে এনডিএ ফিরছে একটা বড় ধরনের পার্সেন্টেজ নিয়ে, সেটা 2019-এর একদম ধারে কাছেই রেখে নিয়ে, অর্থাৎ দেয়ার ইজ নো চেঞ্জ। আর বাংলায় কিন্তু নতুন হিসাবে উদীয়মান হচ্ছে কিন্তু বিজেপি। এটা 19-এর থেকে অন্তত বাড়ার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোলগুলোতে, পোলস্টার সার্ভেতে। স্যার, কেউ কেউ বলছেন বিজেপি 30+, বাংলায় বেশ জোর গলায় বলছেন তারা। আপনার মতে বিজেপি কি তৃণমূলের থেকে এগিয়ে থাকবে, এবং কটা আসন পেতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আপনার অ্যাসেসমেন্ট। আমি কোনোদিনও কিন্তু এই মানে স্যাম্পলের সংখ্যাটাকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি পার্টির ভোট শেয়ারিংটা। আপনি যদি ভোট শেয়ারিং করেন, ভোট শেয়ারিং নাম্বারের থেকে অনেক বেশি রিলায়েবল বিজ্ঞানে। আর তারপরে আমি এত কিছুর পরেও বলছি, কে 30 বলছে, কে 20 বলছে, কে 13 বলছে, কেউ বলছে বিজেপি আগের মার্ক ধরে রাখতে পারবে না, কেউ বলছে তৃণমূল 34+ হয়ে যাবে। আমি এই চিত্রের বাইরে গিয়ে আপনাকে একটা সার্বিকভাবে বলছি যে আলটিমেটলি এ রাজ্যে কিন্তু ভয়ানকভাবে 31% ফ্লটিং ভোটার, যেহেতু বিজেপি সাংগঠনিক দিক থেকে একটা অর্গানাইজেশন তৈরি হয়ে উঠতে পারেনি বিভিন্ন অনুষঙ্গে, শাসক দলের ভয়ানক সন্ত্রাস, পুলিশ প্রশাসনটা পুরোপুরি দলের হয়ে কাজ করা, এই সব ফ্যাক্টরগুলোকে যদি আমি একদিকে রাখি, তাহলে প্রধান বিরোধী হিসাবে 19-এর পরে এই যাত্রায় কিন্তু বিজেপি অর্গানাইজেশনালি খুব স্ট্রং হতে পারেনি। ফলে তৃণমূলের বিরুদ্ধের যে ভোটার, তৃণমূল বিরুদ্ধ ভোটার যারা অর্গানাইজেশন পায়নি, কোনো একটা প্ল্যাটফর্ম পায়নি, কোনো একটা ছাতা পায়নি,
এই ফ্লটিং ভোটার, যাদেরকে আমরা বলি ঢেউ ভোট, এই ঢেউটা কোন পারে লাগবে, কোন পাড় ভাঙবে, সেটা কমপ্লিটলি কালকের বাক্সটা খোলার পরে বোঝা যাবে। কিন্তু আমার একটা অ্যাসেসমেন্ট যে 30, 32, 35 সেটা তো যে কেউ বলতেই পারে এই সংখ্যাগুলো, এটার জন্য কোনো পয়সা দিতে হয় না। আর কালকেই তারাই আবার দেখবেন বলবে দেখুন আমরাই তো বলেছিলাম, ও দেখলে মিলে গেল। এগুলো গ্রস এস্টিমেট, এগুলো নিয়ে প্রশ্নটা যেটা দাঁড়িয়ে সেটা হচ্ছে মানুষের যে মনস্তত্ত্ব। আমরা যে ভোট সার্ভে করতে গিয়েছিলাম তাতে মানুষের মনস্তত্ত্বে কিন্তু আমরা সাংঘাতিক পরিমাণে সাইক্লোনিক ভাবে তৃণমূল বিরোধী একটা স্রোত দেখতে পেয়েছিলাম। এই তৃণমূল বিরোধী স্রোতটা যদি সত্যিকারের ভোট বাক্সে কনসিডারেটেড হয় তাহলে 30 রেজাল্ট কিন্তু অসম্ভব কিছু না, অসম্ভব হওয়ার কিছু না। কারণ এই রাজ্যে তো হয়ই। হ্যাঁ, খেয়াল করে দেখবেন 1971 সাল, আমাদের জন্ম হয়নি, আপনার তো হয়ইনি। 71-এ সর্বভারতীয় নির্বাচনে তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের কোনো অর্গানাইজেশন ছিল না, কোনো না, কোথাও বুথে এজেন্ট ফেজেন্ট দিতে পারেনি, অর্গানাইজেশন নেই, শুধু ছিল কি স্লোগান। একাধিক ইস্যুতে তারা গরিবি হাটাও, এই হাটাও, এই ইস্যুতে ভোটে 340+ হয়েছিল অল ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধী। এইটা কিন্তু ভারতবর্ষের গ্রস চিত্র। অনেক সময় হয় মানুষের আবেগগুলো যদি কনসিডারেটেড হয়ে যায়, সেক্ষেত্রে অর্গানাইজেশন, বুথে আপনি এজেন্ট বসাতে পারলেন কি না এগুলো ম্যাটারই করে না। 2011 সালে তৃণমূল অর্ধেকের বেশি জায়গায় এজেন্ট বসাতে পারেনি বুথে, কিন্তু চেঞ্জ তো এসেছিল, আসেনি? বিপুল পরিমাণে ভোটে এসছে। 19-এ রাজ্যে বিজেপি কটা সেন্টারে এজেন্ট দিতে পেরেছিল, তারপর তো 18টা সিট পেয়ে গেছিল, 19টাই পেত। অপূর্বা পোদ্দারের আরামবাগ তো প্রায় পাওয়ার দিকেই ছিল, 1000 ভোটের কাছাকাছি হেরেছে, অনেক ইভিএম খুলতে পারেনি, কার্যত ওটা নৈতিকভাবে বিজেপি জিতেছিল। ফলে আমি বলছি যে এইটা কিন্তু আপাত দৃষ্টিতে আমার মনে হয় কালকের চিত্রে কিন্তু তৃণমূলের মানে সংখ্যা খোয়ানোটা 19-এর সাপেক্ষে কিন্তু মানে একটা সময়ের অপেক্ষা শুধু। স্যার, ব্যক্তিগতভাবে আপনাকে যদি জিজ্ঞাসা করি, আদেও কি এই যে এক্সিট পোল রেজাল্ট কি বিশ্বাসযোগ্যতা রাখে? না, দেখুন, এক্সিট পোল কিন্তু 73%ই এই ধরনের পোলগুলো কিন্তু 73%ই ফেইল। আমি বলছি না ফেইল মানে বিজ্ঞানটা ফেইল, আমি বলছি এই ফেইলনেসের জন্য কতগুলো ফ্যাক্টর দায়ী হয়। একটা সময় ছিল 15 রায় 90-এর দশকে ভারতবর্ষে যখন প্রথম 85-86-তে যখন 84-85-তে যখন এই ধরনের পোল সার্ভে আনলেন, তখন একটা তাদের সততা ছিল স্যাম্পেলের কালেকশনের ক্ষেত্রে। যেমন স্যাম্পেল আমি আপনাকে বললাম যে এটা পুরো ডিপেন্ড করে আপনি স্যাম্পলের সাইজটা কতটা নিয়েছেন। আপনি কি 543টা সেন্টারের মধ্যে অন্তত 1 কোটি লোককে গেছেন? আমি এমন কিছু দেখলাম চ্যানেল 2000 স্যাম্পেল নিয়েছে। হাউ ইট ইজ পসিবল? 2000 স্যাম্পলে মেয়েদের কত নিয়েছেন, কোন বয়সের কত নিয়েছেন, স্যাম্পলটাকে র্যান্ডম ছিল, কোন ধর্মাবলম্বীদের নিয়েছেন, কি আর্থসামাজিক প্রেক্ষাপট তাদের, কি পরিবেশে আছে, ঠিক আছে? তারপরে সেটা কি ভয়ের পরিবেশ, মানুষ কি মুখ খুলেছিল? আপনি যেখানে ভোট দিতে যেতে পারছেন না বাংলায়, আপনি ভোট দিতে যেতে পারেননি, বহু জায়গায় ভোট হয়নি, যে রিপোল হচ্ছে আজকে 2টো জায়গায়, তাহলে সেখানে গিয়ে আপনি ভোট দিয়ে এসে টাই শুটেড বুটেড অবস্থায় ক্যামেরার সামনে বলবেন, 2টো লোক প্রশ্ন করবে 10টা, কি ধরনের কোশ্চেনারিজগুলো হয়েছে, রাম মন্দির না মসজিদ, এই প্রশ্ন আপনাকে উত্তর দেবে, আপনি ভাবতে পারছেন? এবং সেই উত্তরটা কতটা রিলায়েবল হবে? আমি আখিরে যেটা বলছি যে দেখুন, ফ্লো যখন একটা লেহের চলে আসে না, ফ্লো চলে আসে, তখন এইসব এক্সিট পোলের থাকে না। আমি আবারও বলি, ব্যক্তিগতভাবে যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটাকে আমি বিশ্বাস করি এটার পিছনে একটা বিজ্ঞান মনস্তত্ত্ব অঙ্ক আছে। কিন্তু আমি আবারও বলছি, যে প্রসিডিওরে আজকে স্যাম্পলটা নেওয়া হয় এবং যেই পলিটিক্যাল পরিস্থিতি রাজ্যগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে অবস্থিত, সেখানে এই স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা সত্যিকারের প্রশ্নটি। 73% কিন্তু এর পোল সার্ভে কিন্তু মেলেনি এখনো পর্যন্ত ভারতবর্ষে। 80-র শেষের দিকে মানে 90-এর দশকের থেকে যে পোল চলছে প্রণয় বাবুদের হাত ধরে, আজকে তা একটা বড় ডিজিটালাইজড হয়ে গেছে, এখানে কিন্তু তার রিলায়েবিলিটি অনেকটাই কম বলে আমার মনে হয়। কারণ আপনি ভাবুন, এখানে বলাই হচ্ছে 3 থেকে 5% সুইং, বাংলা 3 থেকে 5। আপনি ভাবছেন 1% ভোটে যেখানে ভিউজ সংখ্যক সিটের উল্টোপাল্টা হয়ে যায়, সেখানে 5%, মানে এটা কি করে একটা গ্রস এস্টিমেট হতে পারে আমি জানি না। তবে তারপরে আমি বলছি যে দেখুন,
মানে রেজাল্ট আমাদের এক্সিট পোল বা অপিনিয়ন পোল না মিললেই যে আমরা পসিডিওরটাকে ভুল বলবো তা তো নয়, এটা একটা বিজ্ঞান। অন্তত বলাই তো যায় 27% তো মিলেছে। আমি স্যার আপনার কথার প্রসঙ্গ ধরেই বলবো যে এই যে এক্সিট পোলের হিসেব, সেই হিসেব অনুযায়ী 2004 সালের যদি আমরা এক্সিট পোলের হিসাব দেখি, আজই আমরা দেখলাম কংগ্রেসের তরফ থেকে জয়রাম রমেশ বলছেন এবং বিরোধী দলনেতারা দেশে 295টি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, এবং তার কথার সূত্র ধরেই পরবর্তীতে জয়রাম রমেশও বলেছেন যে 2004-এ ঠিক যেরকম হয়েছিল, মানে এক্সিট পোল দেখিয়েছিল যে বাজপেয়ী সরকার ক্ষমতায় আসতে চলেছে, এবং পাশাটা পরবর্তীকালে বাস্তবে উল্টে গিয়েছিল। 20 বছর পরে আবার সেই খেলাটা সেরকমই হতে চলেছে। আমার এক্ষেত্রে একটা ব্যক্তিগত সংযোজন, যে আমরা যেভাবে দেখলাম যে রিগিং, বুটজ্যাম, কোথাও টিওটি টিমের একদম কাজ না করা, এসবের পরে বাংলায় যেখানে লোকে ভোট দিতে যেতে ভয় পায়, সেখানে কি করে বলবে কাকে ভোট দিয়েছে? সেটাই, আমি তো সেই জায়গাটাই বললাম যে ফেয়ার সাইকোসিস যেখানে এত উঁচু লেভেলের, যেখানে আমি আপনাকে একটা চিত্র দেখাই, আপনারা হয়তো এর মধ্যে ইতিমধ্যে এটা খবর পেয়েছেন, আজকেও বিভিন্ন মিডিয়াগুলো সেটাকে খুব সুন্দরভাবে কভার করেছে, যে যেখানে দেখুন ইসিআই এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা বলছে, আমরা সেই ডেটাটা প্রথম ওদের থেকে পেলাম আপনার 7 পোলের শেষ বেলাতে, এটা নিয়ম অনুযায়ী ইসিআই বলছে যে তাদের কাছে ভারতবর্ষের সবচেয়ে বেশি র্যালি, ইলেকট্রাল র্যালি আয়োজনের হয়েছে পশ্চিমবঙ্গে, এবং এই পশ্চিমবঙ্গে ইসিআই এর কাছে পারমিশন চাওয়া হয়েছিল, অ্যাপ্লিকেশন জমা পড়েছিল র্যালি করার জন্য পলিটিক্যাল 1,19,276টি, তার মধ্যে তারা পারমিশন দিয়েছে 94,975টি, এবং শুনলে অবাক হবেন যে এই র্যালির একটা বড় অংশ কনভে করেছে 75% তৃণমূল, 70-80%। আর দ্বিতীয় মানে তার বাকিদের করতে পারেনি, র্যালি বের করতে পারেনি, তারা যে নেই তা নয়, বের করতে পারেনি। হেলিকপ্টার র্যালি করতে তারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল ইসিআই এর কাছে, ভারতবর্ষের সর্বকালীন রেকর্ড এটা 890টি হেলিকপ্টার র্যালি, তার মধ্যে 669টি পারমিশন দিয়েছিল ইসিআই, বিজেপি করেছে প্রধান অপোনেন্ট যাদের প্রচুর টাকা 124টি মাত্র, আর যেখানে ক্ষুদ্র একটা আঞ্চলিক দল তৃণমূল করেছে 521টি হেলিকপ্টার র্যালি। আপনি ভাবুন, এই ভোট চলাকালীন 440 কোটি টাকা ক্যাশ এবং ফ্রিবিজ প্রশাসন সিজ করেছে, শুধু তাই নয় 110 কোটি টাকার লিকুইড সিজ করেছে, দেশি মদ সিজ করেছে, 852 কেজি এক্সপ্লোসিভ, 1605টি ক্রুড বোম, 760টি ফায়ার আর্মস। এত ভয়ানক একটা এই 7 দফা ভোটে পশ্চিমবঙ্গের যদি এটা চিত্র হয়, যেটা অভিনব ভারতবর্ষে, তাহলে আপনি তারপরেও বলছেন এখানে মানুষ গিয়ে বলবে গদগদ চিত্তে আমি তৃণমূলকে ভোট দিইনি, আমি বিজেপিকে দিয়েছি, আমি সিপিএমকে দিয়েছি, কংগ্রেসকে দিয়েছি, এটা আমি বিশ্বাস করব? সাইলেন্ট ভোটটা কিন্তু পশ্চিমবঙ্গে ভয়ানক হয়েছে। এইটা কোন দিকে যায়, এবং এই 31% যে ভোটিং ভোটার তারা কোন দিকে পোল করে, এই টোটাল চিত্রটা তার উপরে ডিপেন্ড করে কিন্তু দাঁড়িয়ে থাকবে বলে আমার বিশ্বাস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিচ্ছেন যে তিনি বুথ ফেরত সমীক্ষার ওপরে তার কোনো আস্থাই নেই, এবং তিনি জানাচ্ছেন নরেন্দ্র মোদী সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিভাবে ফিরবে বলে একাধিক বিভিন্ন এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হলেও বাস্তবে সেটা হবে না। আগামী 4 জুনের ছবিটা একেবারে আলাদা হবে। এবারের লড়াইটা একেবারে হাড্ডাহাড্ডি হয়েছে বলেই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টে, তাদেরও বলি এবার অত সহজ পার হওয়া যাবে না, এই গভর্নমেন্ট আদেও কতদিন চলবে সেটা নিয়ে সন্দেহ আছে। কি বলবেন? না দেখুন, মমতা ব্যানার্জি তিনি একজন পলিটিশিয়ান, দায়িত্ববান পলিটিশিয়ান, তিনি এটা বলবেন, এটাই স্বাভাবিক। ইভেন আমি তো সেদিন বলছিলাম 7 দফা ভোটের পরে যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের তরফ থেকে একটা প্রেস মিট করে একটা ইস্যু হয়েছিল যে তারা এক্সিট পোল বয়কট করবে সারা ভারতবর্ষের ক্ষেত্রে। আমি বলেছিলাম প্রথমবার চ্যানেলে আমি বলেছিলাম ভুল করেছে তারা, ভুল করলো তারা। কারণ ধরুন আপনি রাজনীতির লড়াইটা কেমন, আপনি ভোটে লড়লে যতক্ষণ না অফিসিয়ালি ডিক্লেয়ার হচ্ছে আপনি হেরে গেছেন, ততক্ষণ আপনি হারবেন না। কারণ আপনাকে কেন বলতে হচ্ছে এটা? কারণ আপনি নন, আপনার সাথে একটা প্রতিষ্ঠান আছে, আপনার দল, আর তার সাথে যুক্ত আছে অজস্র ভোট কর্মীরা।
আপনার অজস্র অনুগামীরা যারা বুথে মাটি কামড়ে 1.5 মাস, আপনি বললেন 1.5 মাস 74-75 দিন যারা ভোটটা চালালো, তারা যদি এত পরিশ্রমের পরে রাসাচ্ছাদন ত্যাগ করে মার খেয়ে মাটি কামড়ে ভোটটা করার পরে জানতে পারে যে একটা পোল হচ্ছে, এস্টিমেট বেরিয়েছে যে আপনি হেরে যাচ্ছেন, তারপরে সেই এস্টিমেটটা যদি আপনি তার দল যদি সে অ্যাভয়েড করে, তখন তো কার্যত একটা জিনিস বাইনারি প্রতিষ্ঠিত হয়ে গেল যে আপনি হারটা আগেই স্বীকার করে নিলেন রেজাল্টের আগে। তাহলে তারা কাউন্টিং টেবিল অব্দি যাবে কেন? যাবে না তো। তো কাউন্টিং টেবিল অব্দি না গেলে তো আরেকটা সাংঘাতিক ব্যাপার। ফলে মমতা ব্যানার্জিকে এটা বলতে হবে। সত্যি কথা বলতে, দেখুন, আমিও জানি না, বিজেপির নরেন্দ্র মোদীও জানে না, মমতা ব্যানার্জি জানে, রাহুল গান্ধী জানে না, ইভেন কেউ জানে না যে কালকে কি চিত্র বেরোতে চলেছে। আমরা একটা এস্টিমেট করলাম, আবারও বলছি এস্টিমেট, সেটা অঙ্কের হিসাব, একটা কিছু লোকের সাথে কথা বলার প্রেক্ষিতে তৈরি হওয়া, তাদের মনস্তত্ত্ব নিয়ে একটা বিশ্লেষণ। কিন্তু পলিটিশিয়ান হিসাবে উনি বা ওনার জায়গায় যে কোনো পলিটিশিয়ান দায়িত্ববান, তাকে এই কথাটাই বলতে হয় যে আমরা রেজাল্ট বেরোনোর আগে অবধি আমরা জিতে গেছি, কারণ তার সাথে যুক্ত আছে অজস্র অনুগামীদের মনস্তত্ত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2016, 19 এবং 2021 সালের এক্সিট পোল দেখেছি, কোনোটাই মেলাতে পারেনি, কারণ এগুলো সব বিজেপির তৈরি, মিডিয়াকে খাইয়ে দেওয়া হয়েছে। 2 মাস আগেই এই এক্সিট পোলগুলি তৈরি হয়ে গিয়েছিল। তা দেখুন, পলিটিক্যাল ভার্সন, আমি এটা নিয়ে আর উনার কি বলবো, এটা কথা যে উনি ডেটা বলেছেন, যে ডেটাগুলো বলেছেন সত্যি, তো এই ডেটাগুলো তো এই সময়টা তো মেলানো যায়নি। তো সেই মেলানোর সময় তো বিজেপি নিশ্চয়ই এটা ম্যানিপুলেশন করেছে, সেটা তো উনি বলেননি, বা বিরোধী দল ম্যানিপুলেশন করেছে সেটা বলেনি। এবার উনি বলছেন, উনি তো এমনও বলেছেন যে যেখানে হাইকোর্ট বিজেপির, সুপ্রিম কোর্ট বিজেপির, মানে আমার এগেনস্টে গেলেই বিজেপি, সেটা এই বাইনারিটা রাখতে হয়, এই বাইনারিটা পলিটিক্যাল বাইনারি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই এক্সিট পোলগুলো যে সময় মেলেনি, যেটা বললেন উনি, দীর্ঘ রাজনীতি জীবনে উনি দেখেছেন 2004-এ মেলাতে পারেনি, মেলেনি, লাস্ট নির্বাচনেও আমরা সম্ভবত তেলেঙ্গানাতে মেলানোই যায়নি আমাদের। ফলে এই পরিস্থিতিটা সাপেক্ষে ওনার যুক্তিটা এক জায়গায় ঠিক, কিন্তু উনি যেটা বললেন বিজেপির চ্যানেল, আচ্ছা আপনার চ্যানেলটা কোন পয়সায় চলে? আমরা সন্ধ্যাবেলা যে চ্যানেলগুলোয় প্রোগ্রাম করি সবটাই কি বিজেপির চ্যানেল বা বিজেপি স্পন্সর করে? আমি তো দেখি না। কারণ সেই অঙ্ক যদি বলেন, তাহলে তৃণমূলও পেড চ্যানেল তৈরি করে। তৃণমূলের ফেভারে যারা দেখাচ্ছে, বেশ কিছু পোলস্টার তো তৃণমূলের ফেভারে দেখাচ্ছে, তৃণমূল বেশি পাচ্ছে, 44% তারা পার্সেন্টেজ পাচ্ছে, তার মানে কোনো তৃণমূলের চ্যানেল। সমস্যাটা হচ্ছে কি, আমরা প্রত্যেকটা স্তরে রাজনীতির কথা বলবো, কারণ এই বাইনারিটা সেট আপ না থাকলে আমার সংগঠনের মুখগুলোকে, আমার লড়াকু সৈনিকদেরকে ধরে রাখা যাবে না, তারা হতোদ্যম হয়ে পড়বে। তাই এই স্টেটমেন্ট, এটা আমি কোনোভাবেই দেখছি এটা পলিটিক্যাল। এইটা উনি প্রচুর দেন, উনি সুপ্রিম হাইকোর্টে হেরে গেলে উনি বিজেপি বলে দেন, অথচ ওটা হাইকোর্টের নির্দেশে ইডি সিবিআই হলে বিজেপির এজেন্সি। আগে যখন সিপিএম ছিল তখন বলতো কংগ্রেস সিপিএম এর এজেন্সি। এইগুলো গ্রস চিত্র, এগুলো নিয়ে বেশি আলোচনা না করাই বেটার। আর স্যার, একটা কথা তো বলতেই হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভোটটা যদি মেশিনেই হয়, ভোটটা যদি গোপনেই হয়, তবে জানলো কি করে? আমরা জানবার আগে, কাউন্টিং হওয়ার আগে মিডিয়া কি করে বলছে কে কোন সিটে কে জিতবে, কে হারবে? এবং তার সংযোজন আমি একদম কোট আনকোট বলছি, তিনি বলছেন আমি এই মিডিয়ার ক্যালকুলেশন মানি না, আমি আমাদের কর্মীদের বলবো শক্তিশালী থাকতে, ভালো করে কাউন্টিং করতে, যার সিট দেখিয়েছে মিডিয়া তার ডাবল সিট যদি জিততে না পারি, তখন দেখবেন প্রত্যেকটা সিট আমরাই জিতবো। 2001-এ হয় এবার নাহলে নেভার স্লোগান তুলেছিলেন উনি। সব অনেক মিডিয়া দিকেছিল, বাম চলে যাচ্ছে, দীর্ঘ বাম শাসনের সমাপ্তি হচ্ছে, তৃণমূল ফিরছে। কার্যত উল্টো হয়েছে চিত্রটা। সে সময় মহিলা কিন্তু বলেননি একবারও যে ওই চ্যানেলগুলো মিথ্যা বলেছিল। সমস্যাটা হচ্ছে যে তৃণমূল করলে পড়াশোনা করতে হয় না, মানে আমি চাইছিলাম আজকে খুব একাডেমিক আলোচনা করবো, কিন্তু আপনি যে প্রশ্নগুলো করছেন আমার আর না বলে পারছি না। তৃণমূল করলে পড়াশোনা করতে হবে না এমন কোনো দস্তাবেজ বোধহয় সই করেই ঢুকতে হয়, ইভেন মুখ্যমন্ত্রীও তার বাইরে নয়। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে আইনজীবী বলেন, উনি আইন জানেন, উনি পিএইচডিও করেছেন, এক সময় বলতেন, এখন বলেন না। তিনি এই ধরনের কথাগুলো কি করে বলেন যে বাক্স খোলার আগে আপনারা বলে দিলেন? আরে এটা তো বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোল মানে কি, যারা ভোটটা দিয়ে এসেছে তাদের মধ্যে একটা সার্ভে। এটার মধ্যে জন্য বাক্স খুলতে হয়? বাক্স খুললে তো আপনি রিয়াল পিকচারটা জানতে পারবেন। তবে অবশ্য বাক্স খুলে আপনার এগেনস্টে চলে গেলে আপনি বলবেন এই বাক্সের মধ্যে ঘুরছিল,
আপনি বিজেপির ভোট ঢুকে গেছে, এটা তো আপনার এই বাইনারিটা আপনার আছেই, সাইন্টিফিক রিগিং, ম্যানমেড বন্যা, এই কথাগুলো তো অক্সফোর্ডের ডিকশনারিতে আপনার জন্যই ঢুকতে চলেছে। এই শব্দ ভাণ্ডার তো ইংরেজরা পেয়েছে আপনার জন্যই। ঠিক আছে, আগামীতে আপনি আরো দীর্ঘদিন রাজনীতি করলে আরো নতুন নতুন শব্দবন্ধ অক্সফোর্ড ডিকশনারি বাংলাতে আমরা পাবো, সমৃদ্ধ হবো আমরা, শুভনন্দন লাইক আমরা ঢুকতে চলেছে আমাদের বাংলা ডিকশনারিতেও। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এইটা কেন বলছেন? বাক্স খোলার আগেই কি করে জানলো? এইটা তো এক্সিট পোল ম্যাডাম। আপনি আমার এটা শুনলে আপনি আজ একটু দায়িত্ব নিয়ে মোবাইল, আপনার খুব দামি একটা হাতের মোবাইল থেকে আইফোন টাইপের, আপনি অ্যাপেলের ওইটা একটু গুগলে গিয়ে এক্সিট পোল মিনিং ইন বেঙ্গলি লিখবেন, একদম বুথ ফেরত সমীক্ষা। মানুষ বুথ থেকে ফিরে যেটা 2001 সালে বলেছিল সেটাও এবার বলেছে, বারবার বলে। একে বুথ ফিরে সার্ভেতে আমরা পেয়েছিলাম যে আপনি বোধহয় এবার নালে নেবার স্লোগানটা পাবলিক খেয়ে নিয়েছে, কিন্তু সেটা খায়নি। এবার কি হবে কালকে বুঝতে পারবেন, কিন্তু আপাতত এটা কিন্তু একটা এক্সিট পোল, তার জন্য ইভিএম খুলতে হয় না। আপনি কালকে বলে দেবেন, ঠিক আছে বিজেপি ইভিএমটা আগেই খুলে ফেলেছিল বলে তাই এটা জানতে পেরেছিল, এটা কাইন্ডলি বলবেন না, কারণ অন্তত আমরা যারা সার্ভেটা করেছি তারা অন্তত কারো পয়সায় সার্ভেটা করবে। একদমই। আর স্যার, আমরা এতক্ষণ এই মানে রীতিমতো আজ অব্দি যে সমস্ত সমীক্ষাগুলো দেখছি তাতে আমরা দেখছি রীতিমতো তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে বিজেপি। যদি এই সমীক্ষাগুলো মেলে, আগামী দিনে কি তৃণমূলের বিপদ বাড়লো? সরকার কি পড়ে যেতে পারে বলে মনে হয় আপনার? দেখুন, সরকার পড়বে না পড়বে সেটা তো 26 অব্দি তো এই সরকারটা গণতান্ত্রিকভাবে জনগণ এনেছে, ফলে এটা তো ফেলার কোনো জায়গা অন্তত আমি দেখি না। কিন্তু যেটা আমার একটা কথা সেটা হচ্ছে যে সরকারকে মানে যদি ধরুন প্রচুর ভোট প্রধান বিরোধী বিজেপি পায়, তাহলে আমি যেটা আমার বিশ্বাস, যেহেতু তৃণমূল অর্গানাইজেশনালি খুব বেশি রেজিমেন্টেড নয়, আর প্রচুর গোষ্ঠীকন্দল ভোট চলাকালীনই তো আপনারা দেখলেন কুণালবাবুর স্টেটমেন্টগুলো, একাধিক নেতাদের স্টেটমেন্ট দলের এগেনস্টে। ফলে এই চিত্রগুলো কিন্তু সার্বিকভাবে থাকলে এটা বাড়বে, তৃণমূল লুজ করলে বাড়বে। ফলে তৃণমূল নেত্রী যেই দলে এত চোরাশোধ, তারপরে আছে মাদার ভার্সেস যুবর লড়াই, মানে অভিষেক ভার্সেস দিদির লড়াই, এটা আছে প্রতিষ্ঠিত সত্য। ফলে আমার কোথাও মনে হয় দলটা বিজেপি ফেলে দেওয়ার চাইতে আগে নিজেরা মারপিট করে না চলে যায়। আবার যদি ইডি সিবিআই খুব অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে এন্টার ক্যাবিনেটটা মমতা ব্যানার্জি জেল থেকে বসে না চালায়, সেটাও হতে পারে। এটা হওয়ার সম্ভাবনা আমি ফেলে দিচ্ছি না। তবে আমার মনে হয় প্রচুর ম্যান্ডেট নিয়ে বিজেপি রাজ্যে অন্তত পার্লামেন্টারি নির্বাচনটা জিতলে, সংবিধানবদ্ধভাবে তৃণমূলকে ফেলা যাবে না, কারণ 26 অব্দি জনগণ তাকে ভোট দিয়ে জিতিয়েছে, কিন্তু দলটা চালাতে পারবে না মমতা ব্যানার্জি। দুটো অ্যাসপেক্টে, একটা হচ্ছে দুর্নীতির দায়ে তার এন্টার ক্যাবিনেটটা জেলে চলে যেতে পারে, আর দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে তার দল ছত্রখান হয়ে যাবে, কারণ তার দলটা চলে হচ্ছে মানি মাসল পুলিশ দিয়ে। পুলিশ হাল ছেড়ে দেবে পরিবর্তন দেখে, ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, ওরা আগে এটা বুঝতে পারে আমলা। দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে আপনার সংগঠনের নিচু স্তরে পয়সা যদি না থাকে, দল যদি হেরে যায় বহু জায়গায়, পয়সা থাকবে না, তখন আপনার দলকে তো চালাতে পারবেন না, কারণ মধু না থাকলে আপনার দলে কিন্তু এই ধরনের ছোট ছোট মৌমাছিরা আসবে না। ফলে দল পলায়তি সজীবতি, এইভাবে কিন্তু দলটা চুরমার হয়ে যাবে। আমরা জানি স্যার, কাউন্টিং এই আসল খেলা। বিরোধীরা 21-এ অভিযোগ করেছিল কাউন্টিং এ কারচুপি হয়েছে, এবার কি সেটা আটকানো সম্ভব বলে মনে হয়? দেখুন, মকারি অফ দ্য হায়েস্ট অর্ডার, ইসিআই যেভাবে এই মকারি অফ দ্য হায়েস্ট অর্ডার করেছে ইন্ডিয়ার নির্বাচনটা, এবং শেষ দফায় তো আমরা দেখলাম কার্যত ইসিআই এর সমস্ত দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত মুক্তাঞ্চলে ভোট হয়েছে রাজ্যে, মানে পুরনো সেই পঞ্চায়েতের চিত্র, 2018-র চিত্র বা পরবর্তীকালে 23-এর চিত্র। ফলে আমি বিশ্বাস করি না যে বিরোধী এজেন্ডা কাউন্টিং টেবিলে চোখ না খোলা রেখে দাঁড়িয়ে না থাকলে ইসিআই এর সেই মেকানিজম আছে বা সেই মেধা আছে ওখানে কারচুপিটা আটকাতে পারে। কারণ এটাও তো অভিযোগ উঠছিল 2021-এ যে প্রচুর কাউন্টিং টেবিলে ইলেকশনের সাথে যুক্ত কাউন্টিং এজেন্টরা প্রচুর শাসক দলের হয়ে ভোট করেছে, ম্যানিপুলেট করেছে। আবার 18-তে আপনি দেখবেন পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি কাউন্টিং টেবিলে ঢুকে ছাপ্পা ভোট করছে তৃণমূলের নেতারা। এই চিত্রগুলো চ্যানেলে আজও আর্কাইভে আছে, সব চ্যানেলেই। ফলে
আমি বলছি সব দলের এজেন্ট, শাসক বিরোধী সব দলের এজেন্টদের শেষ অবধি, যতক্ষণ না পোস্টাল ব্যালট অবধি গোনা শেষ হচ্ছে, আমার মনে হয় বুথ ছাড়াটা উচিত নয়। আচ্ছা, অন ক্যামেরা রাউন্ড আপ যদি করতে বলি আপনাকে, রাজ্যে কে কটা আসন পাচ্ছে রাজ্যে এবং কেন্দ্রে, যদি একটু বলতেন। দেখুন, যা অবস্থা দেখছি বিজেপি বা তৃণমূলের কিন্তু আমার মনে হয় 50-50 চান্সেস অফ দ্য ভোট শেয়ারিং। এখানে বাম কংগ্রেস খুব জোর হলে একটা আচ্ছা, সেটাও কংগ্রেস অধিকটা ধরে রাখতে পারে আমার হিসাব বলে, আমার হিসাব। হ্যাঁ, কারণ এত এত ধরনের মানে বাইনারিজগুলো হচ্ছে না এখানে, তারপরে এত কাটাকাটি, যেই জিতুক 14 থেকে 16-17টা সিটে কিন্তু 1% 2% হেরফেরে ভোটটা হয়ে যাবে, যেটা হারাটা। লাইক উত্তর কলকাতা আপনি বলছি আমি, ঠিক আছে, ডায়মন্ড হারবারের মতন সিট হয়তো ভারতবর্ষেই একটাই হবে, ডায়মন্ড হারবার, যেখানে আমরা জেতা হারাটা কল্পনা করছি না কত বেশি ভোট পাবে অভিষেক। কিন্তু আমি বলছি বাকি জায়গাগুলোই কিন্তু একটা বড় আনসার্টেনটি চতুর্থ পলের পরে আমরা দেখতে পেয়েছি, চতুর্থ দফার পরে। ফলে এটা একটা দিক যে 50-50, ধরো 20-21-এর মধ্যে দুটো দলেরই প্রধান দল থেকে যাবে, আর একটা আটটা হয়তো বাম কংগ্রেসের দিকে যাবে, ঠিক আছে। আর সর্বভারতীয় স্তরে কিন্তু আমি কোনো রকম চেঞ্জ দেখছি না, ঠিক আছে। ওই 320-40 তার বেশি বই কম হবে না, এনডিএর হবে না। একদম অন ক্যামেরা বলছেন? একদম। আমার এতদিন অভিজ্ঞতা, কারণ গতকাল আপনারা জানেন দুটো স্টেটে কিন্তু অ্যাসেম্বলির রেজাল্ট বেরিয়েছে, সিকিম অ্যান্ড আপনার অরুণাচল প্রদেশে কার্যত বিরোধীদের উড়িয়ে দিয়ে বিজেপি লেড গভর্নমেন্ট থার্ড টাইম ঢুকলো পেমা খান্ডুর নেতৃত্বে। আর সিকিমও অলমোস্ট তাদেরই সহযোগী জিতেছে, এনএসকে, ঠিক আছে। ফলে এনকেএস জিতেছে, ফলে তাদেরই সহযোগী। ফলে আমার কিন্তু মনে হচ্ছে, দেখুন, এই যে একটা হাড়ির মধ্যে একটা ভাত টিপলেই তো পুরো ভারী, মায়েরা জানতে পারে যে হাড়ির ভাতটা কোন জায়গায় দাঁড়িয়েছে, সব ভাত টিপতে হয় না। ফলে আমার মনে হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব, কারণ দেখুন কিভাবে হবে, কোনো ক্যালকুলেশন তো মিলছে না। ধরুন আমরা বলছি বিজেপি খোয়ালে কি খোয়াতে পারে, বিজেপি খোয়ালে কি নর্থ ওয়েস্ট বিজেপির মার্জিনাল ড্যামেজ তেমন হচ্ছে না, যেটা বিরোধীরা বলছিল নর্থ ওয়েস্টের ড্যামেজ হবে। আচ্ছা, মহারাষ্ট্রে গত বছর 23টা ছিল, এবারও এক্সিট পোল যা দেখাচ্ছে তার খুব বেশি কমার সুযোগ থাকছে না, বা যেটুকু কমছে সেটুকু আপনার উড়িষ্যাতে এগিয়ে যাচ্ছে, অন্ধ্রাতে ফ্যাক্টর হচ্ছে, তেলেঙ্গানায় বেরিয়ে যাচ্ছে এগুলো নিয়ে। বাংলায় 2-1টা সিট বাড়াটাও তো বড় বাড়া, নর্থ ইস্টে তো পুরো গড়টাই বিজেপির এই মুহূর্তে। আর ইউপি 62, বিহার 17 ছিল আগেই, ইস্ট সাউথে 250টা সিট বিজেপির, সেখানে শেয়ারিং কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে যে ইস্ট সাউথে কিন্তু বিজেপি বাড়বে, কমবে না। ফলে 1-8টা বাড়লেও সেটা বাড়বে, এবং কেরালাও যদি 1-8টা পায় এবার, আশ্চর্য হবো না, স্বাধীনতার পরে প্রথমবার বিজেপি ওখানটা বাড়ছে। ফলে এই জায়গায় গিয়ে আমার কোথাও মনে হয়, দেখুন, মানুষের কিন্তু মোদির প্রতি ভালোবাসা নেই। আমি বলছি না যে মোদিত্বই জিতছে, মোদি মুখ, কিন্তু মোদি নির্বিকল্প মুখ, আমি যদি ভালো করে বলি, তার প্রতি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে অনেকেরই, আমি অস্বীকার করছি না, হতেই পারে। 3 টার্ম একটা সরকার থাকলে সাধারণভাবেই আমরা একই ছাদের তলায় 10 বছর বৈবাহিক সম্পর্কের পরে তো তিক্ততা চলে আসে কোনো কারণ ছাড়াই। হ্যাঁ, ফলে কিন্তু আপনি কি কোথাও সার্ভেতে আমরা কোথাও কোনো সার্ভেতে এটা পাইনি যে মোদির বিরুদ্ধে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা সিচুয়েশন আছে, কিন্তু আপনার গ্রস অ্যাঙ্গারিং নেই, রাগ নেই। রাগটা কেন করবে? আপনি তো অপোনেন্ট কোথায়? আচ্ছা, কোথায় বিরোধী, কোথায় ব্যাংক্রাফটেড সিচুয়েশনে পড়ে আছে, ফ্রিজিং হয়ে আছে বিরোধীরা কার্যত ছোট জগন্নাথ। ফলে তাই হবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনাকে, রাজ্যের বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর সম্ভাব্য জয়ী কেন্দ্রগুলো যদি একটু বলেন। বাপরে, তো খুব কঠিন প্রশ্ন। নর্থের দিক থেকে দেখুন, অ্যাজ ইউজুয়াল 6টা সিট বিজেপির আসার কথা। মালদা উত্তর দক্ষিণের মধ্যে উত্তরটা ওদের ছিল, সেটাও আমরা ধরেছি বিজেপি রাখবে ধরে, কারণ ওখানকার একটা বড় ভোট সংখ্যালঘু কেটে দেবে বাম কংগ্রেস। হ্যাঁ, আর আদিবাসী ভোটটা সুইপ করে যাবে খগেন মুর্মুর দিকে। আপনি যদি এদিকে চালচিত্রে আসেন, আমি কিন্তু যত সাউথের দিকে আসছেন সেখানে কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ কেউ কনফিডেন্টলি বলতে পারে না। আমি ওখানে বলছি তৃণমূল ওখানে ধরতে পারবে না সিটটা, ঠিক আছে। লড়াইটা হবে বাম কংগ্রেস জোটের সাথে লড়াই।
বিজেপি। আর এদিকটা যদি আসেন মুর্শিদাবাদ অনেক এরিয়ায় বলছে বাম জিতবে। আমার ওখানে মনে হয় সংখ্যালঘু ওই বেলটায় সেফেস্ট সিট তৃণমূলের, সেফেস্ট অফ দ্য সেফেস্ট সিট। বীরভূমও তাই। আর আপনি যদি আরও দিকে আসতে থাকেন, কৃষ্ণনগর টায় টায় অবস্থা, 1%-এর এদিক সেদিকে সুইং, সেখানেও আমি ধরে রাখছি তৃণমূল এগিয়ে থাকছে। এদিকে দুর্গাপুর, বর্ধমান পূর্ব, সেটা বিজেপির জিতবে। আর আসানসোলও কিন্তু বলা যাচ্ছে না, কলিয়ারির চরিত্রটা এবার কিন্তু ওখানে বিজেপিকে আমরা এগিয়ে রাখছি কতগুলো কারণে। নন বেঙ্গলি হিন্দু ভোটার রাম মন্দির ইস্যুতে অনেকটা কনসলিডেটেড। আর আপনি যদি আরও এদিকে আসেন, বর্ধমান পশ্চিম তৃণমূলের জেতার জায়গাটা আছে। আপনি যদি নদিয়ার দিকে রানাঘাট আসেন, রানাঘাট একদম গড় সেফেস্ট সিট বিজেপি, কোনো কথা হবে না। বনগাঁ সেফেস্ট সিট। পুরুলিয়ায় বেশ হাড্ডাহাড্ডি হওয়ার পরেও তৃণমূলকে আমরা এগিয়ে যাচ্ছি কুর্মী ভোটের আঙ্গিকে বা ভোট সন্ত্রাসের আঙ্গিকে। বা বিষ্ণুপুর ডেফিনেটলি সৌমিত্র খাই জিতবে। আর যদি আপনি বলেন কলকাতার দিকে যদি চিত্রটা দেখেন, আমি আপনাকে নাম ধরেই বলছি, উত্তর কলকাতায় কিন্তু তৃণমূলের গোষ্ঠী কন্দলের পচা শামুকে তৃণমূল কেটে যেতে পারে, তাপস আসতে পারে। বিধানসভার উপনির্বাচনে কি হতে পারে বলে মনে হয়? দুটো, একটা বোধহয় হচ্ছে বরানগরে সজলদা অনেক কোষ এগিয়ে, যদিও খুব সন্ত্রাস হয়েছে ওখানটা, কিন্তু তারপরে বলছি ওই ডাইনামিক ফিগারটাই জিতবে। ঠিক আছে, কারণ একটা সময় তো বলাই হতো যে ও ইয়েতে আপনার বরানগরে কোনোদিনও নাকি জেতে না, মানে বামের বাইরে কেউ ভাবতে পারেনি। প্রথম তাপস সেই মিথ্যা ভাঙে বামেদের সাহায্য নিয়েই। আজকে বামেদের ওই চোরা ভোটটা যদি তন্ময় ক্যাশ করতে পারে ভালো, না করতে পারলে আমি মনে করি তৃণমূলের যা ক্যান্ডিডেট ওখানটা কোনো দাগ কাটবে না। সেই অর্থে ওখানে সজলদাই হাসার সম্ভাবনা বেশি, বড্ড ডাইনামিক চরিত্রের সজলদা। সজল ঘোষকে এগিয়ে রাখছেন তাহলে? অনেকটা।